হ্যাঁ বন্ধুরা, আরেকটা গল্প নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো চলো শুরু করা যাক। আজকের গল্পের নাম হলো থাবা। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তার উপর ঠেলাঠেলি গুতোগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতো না যদি না দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেল জার্নি করেই 3-4টে ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। হট বিছানো পাথর পথটা সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে। ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজা, দরজার উপরে দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো পরেশ সেন এর বাড়ি, যার কাজ কর্ম লেখাপড়া ইত্যাদি তাগিদে গা ছেড়ে শহরের দিকে যায়। তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেল 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙ্গুলের টোকো দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁত কাঁপুনি ধরাচ্ছিল। মাথার মাফলারটা তাই আরও শক্ত করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকু, ও কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব তো। তারপর আরও কয়েকবার আঙ্গুলের টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খুড়তুতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারির খিদে পেটে কেঁদো কেঁদো কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম উপরে একটা কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে এসেছে। কিছুটা সামনে তাকাতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম, মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটা অনেকখানি হালকা হলো। বুড়ো পরেশ সেন হ্যারিকেনটা উঠিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ও তুমি? তা এত রাত অবধি কোথায় থাকো বাপু? আমি তেমন কিছু না বলে শুধু হ্যাঁ হু দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়ো সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মাংকি টুপি, পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম, আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজার শব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যে হাতে দস্তানা জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর বাজতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটা মনে পড়ে গেল, উহ আহ কেন করো, শীত লাগে তো গানটি ধরো। এভাবেই গুনগুন করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট সেভাবে যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধহয় এবার একটু বেশি হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কী সব ফোন দিয়ে এঁটে চলেছে। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যান্ডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি
কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে চলেছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল থাবা এঁটে বসল। সাথে সাথে আমি বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনও ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতন পা দুটো কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটাকে দেখলাম। তারপর ভয়ার্ত কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি? কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটোখাটো কোনো শব্দও কানে এসে পৌঁছালো না। আমি সাইকেল দুটো চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি? কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎ একসময় আমাবস্যার ঘন কালো অন্ধকার ফুঁড়ে ঠিক আমার কানের সামনে অশরীরীটা মৃদু ফাঁপা ও ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে? কি হবে তা জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় হে হে তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর বীভৎস এক দুর্গন্ধ সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যান্ডেল করতে আরম্ভ করলাম। এবারে সেই একই কাণ্ড, সাইকেল টানতে গিয়ে টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল যা। হঠাৎ আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পিঠের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরীটা আমার দুহাত চেপে ধরেছে। দেহের ওই দু স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা ঘরবাড়ি ফুঁড়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো। একসময় সাইকেলটা 3 মাথা রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম আমি সেই রাস্তা, এতটাই সীতাগঞ্জ মোড়। মোড়ের বাঁ হাতি রাস্তাটা নামলেই আর 10-15 মিনিটের পথ। প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরেই আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানে ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে। গায়ের লোকদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিককে ভুল পথে চালিত করে মজা দেখে, আর থলির ভেতর থাকা খাবার দাবার ফুল মূল সব আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানিক আগে আমি এ সকল রটনাগুলোকে এতটুকু পাত্তা দেইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যা রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদৃঢ় প্রাচীরটা যেন নিমিষে এক উন্মত্ত সাগরের ঢেউয়ে বরফের মতন গলে গেল। অবশেষে এসে পৌঁছলাম শ্মশানের রাস্তায়। বহুদিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগ অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথ পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়ছে। বড় বড় বট, অশ্বত্থ, শেওড়া গাছের চূড়াগুলোতে কি বীভৎস গা ছমছম সে আবহ। কোনো এক অশরীরী অতিথির অপেক্ষা শ্মশানটা যেন সেজে গুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরীটা তখন আর অতটা ভীতির সঞ্চার করেছিল না। তখন ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল, কিন্তু মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলে বাঁচি। পেছনের অশরীরীটা কোথায় চলেছে? আমার সাথে সাথে এই বাড়ি অবধি যাবে নাকি? কে জানে। এই সকল ভাবতে ভাবতে হঠাৎ এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠের মাঝে চিত হয়ে পড়ে দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কে যেন হুড়মুড় করে চড়ে বসলো। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরীটাও হবে বোধহয়। তারপর শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরীর দাপাদাপিতে বোধহয় গাছের ডালপালা হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠঘাট সব কাঁপতে শুরু করলো, আর ঘাস বিছানো সমতল মাঠটা অসহস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার, তবুও বহু কষ্টে কোনো রকম উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম।
মুখ হাত পা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলে দিলাম। সারা দেহ অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথার বিন্দুমাত্র নেই, শরীরে তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনা আর ততটা দগদগ ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমি তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাতটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলেছি। সেই একই পথ, একই মিনিট পর শ্মশানের রাস্তায় এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে স্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতন ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগের মতন সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না। মাথাটা আবারও ভার হয়ে আসতে থাকলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাড় ফিরে সামনে হেসে চলেছে। তো বন্ধুরা, বলো আজকের গল্প কেমন হলো।